এই লোডশেডিং এর 90% কিন্তু পল্লী বিদ্যুতের গ্রাহকদের ঘরে চালানো হয়েছে। 17 কোটি মানুষের একটা স্বাধীন দেশের বিদ্যুৎ ব্যবস্থার মাস্টার কি বা আসল চাবি আজ অন্য দেশের হাতে জমা কেন? রাত 1টা বাজলে আপনার ঘরের লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে কেন? আপনি এত টাকা বিদ্যুতের বিল দিয়েও কেন দিন শেষে অন্ধকারে বসে থাকছেন? আচ্ছা, এই সহজ প্রশ্নগুলোর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার কোটি টাকার মহা দুর্নীতি, ভুল নীতি আর এক বিরাট ফাঁদের গল্প। আজ আমরা কোনো কঠিন বৈজ্ঞানিক শব্দ বা প্যাচাল তথ্য ছাড়া একদম পানি ভাত সহজ ভাষায় উন্মোচন করব কেন বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা আজ এভাবে হাঁটু গেড়ে বসে পড়েছে। আসুন গল্পটা শুরু করি একদম গোড়া থেকে। আপনার মনে হতে পারে বাংলাদেশে বুঝি বিদ্যুতের অভাব হয়েছে, তাই তো এত লোডশেডিং। কিন্তু আসল সত্যটা শুনে আপনার মাথার চুল তো খারাপ হয়ে যাবে। বাংলাদেশে কিন্তু চাহিদার চাইতেও অনেক বেশি বিদ্যুৎ কেন্দ্র বা পাওয়ার প্লান্ট বানিয়ে রাখা আছে। কাগজে কলমে আমাদের যত বিদ্যুৎ দরকার তার চাইতে অনেক বেশি বিদ্যুৎ বানানোর ক্ষমতা দেশের ভেতরেই আছে। তবুও রাত নামলেই সারা দেশ অন্ধকারে ডুবছে কেন? কারণটা একদম সহজ। সরকার গত এক দশকে ধুমধাম করে শত শত কোটি টাকা খরচ করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র ঠিকই বানিয়েছে, কিন্তু সেগুলো চালানোর জন্য যে জ্বালানি দরকার, যেমন গ্যাস, কয়লা বা তেল, সেটির বন্দোবস্ত করতে একেবারে চরমভাবে ব্যর্থ হয়েছে। সহজ ভাষায় বললে, আপনি প্রচুর টাকা খরচ করে 10টা দামি গাড়ি কিনে গ্যারেজে সাজিয়ে রেখেছেন, কিন্তু গাড়িতে ঢালার মতো 1 লিটার পেট্রোল কেনার টাকা পর্যন্ত আপনার পকেটে নেই। এখন এই গাড়িগুলো গ্যারেজে ফেলে রাখা ছাড়া আর কি কোনো উপায় আছে? আমাদের দেশের শত শত নতুন বিদ্যুৎ কেন্দ্রের হাল এখন ঠিক এই শোপিস গাড়ির মতোই। এখন কথা হলো, আগে তো আমাদের দেশে এত লোডশেডিং ছিল না, হঠাৎ করে এমন দশা হলো কিভাবে? একসময় বাংলাদেশের মাটির নিচে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যেত। সেই দেশি গ্যাস দিয়ে আমাদের দেশের বড় বড় কারখানাগুলো চলতো, বিদ্যুৎ উৎপাদন হতো, সবকিছু বেশ শান্তিতেই চলছিল। কিন্তু বিপত্তিটা ঘটলো তখন, যখন আমরা নিজেদের মাটির নিচের গ্যাস তোলার পেছনে নজর দিলাম না। তেল গ্যাস খোঁজার বদলে আমরা ধরেই নিলাম বিদেশ থেকে কিনে আনাই বুঝি বেশি সহজ। আমাদের নিজেদের গ্যাসগুলো আস্তে আস্তে ফুরিয়ে গেল, আর আমরা রাতারাতি বিদেশি গ্যাসের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়লাম। অন্য দেশ থেকে জাহাজে করে প্রক্রিয়াজাত করা গ্যাসে আনা শুরু হলো, যাকে আমরা বলি LNG। কিন্তু বাহিরের দেশ থেকে গ্যাস কিনে আনা যে কত বড় ভুল সিদ্ধান্ত ছিল, সেটা টের পেতে আমাদের বেশি দিন সময় লাগেনি। যখনই আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম হু হু করে বেড়ে গেল, কিংবা বিশ্ববাজারে নানা ঝামেলার কারণে ডলারের সংকট দেখা গেল, তখনই বাংলাদেশের পকেটের অবস্থা ফতুর হয়ে গেল। বিদেশি কোম্পানিগুলোকে ডলার দিয়ে গ্যাস কেনার মতো টাকা আমাদের হাতে থাকলো না। ফল যা হওয়ার তাই হলো। টাকার অভাবে LNG জাহাজ বাংলাদেশে আসা বন্ধ হয়ে গেল, গ্যাস সরবরাহ থমকে গেল, আর আমাদের চকচকে বিদ্যুৎ কেন্দ্রগুলো জ্বালানির অভাবে একদম অচল হয়ে পড়ল। নিজের দেশের প্ল্যান অচল হয়ে গেছে তো কি হয়েছে? চলুন না বিদেশ থেকে সোজা বিদ্যুৎ কিনে আনি। এই বুদ্ধি মাথায় রেখে সরকার যে কাণ্ডটা করলো, তা হলো কি হলো জানেন? তা হলো আদানির সঙ্গে চুক্তি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই লোকটা আবার কে? তার নাম হলো গৌতম আদানি। ভারতের একজন অনেক বড় ধনী শক্তিশালী ব্যবসায়ী, যার কোম্পানির নাম হলো আদানি গ্রুপ। ভারতের ঝাড়খণ্ডে এই আদানি সাহেবের একটা বিশাল কারেন্ট তৈরির কারখানা আছে, নাম গোড্ডা পাওয়ার প্লান্ট। আমাদের বাংলাদেশ ভাবলো নিজের দেশে এত ঝামেলা না করে আদানি সাহেবের কাছ থেকে কারেন্ট কিনে আনলেই তো কেল্লাফতে। কিন্তু এই চুক্তির আড়ালে যে কি মারাত্মক ফাঁদ পাতা ছিল, তা সাধারণ মানুষ বিন্দুমাত্র খুনাক্ষরেও টের পায়নি। আদানির সঙ্গে এই চুক্তির নিয়মগুলো এমন ভাবে করা হলো যাতে বাংলাদেশ সব দিক থেকে ধরা খায়, আর আদানির পকেট ফুলে ফেপে ওঠে। নিয়মটা হলো, আদানি আমাদের একদিনও কারেন্ট না দিক, কিংবা আমরা তাদের কারেন্ট ব্যবহার করি আর না করি, মাস শেষে আদানি কোম্পানিকে শত শত কোটি টাকা পকেটে তুলে দিতেই হবে। এটাকে বলে ক্যাপাসিটি চার্জ। সহজ কথায়, আপনি দোকানে গিয়ে কোনো কেনাকাটা করুন আর না করুন, দোকানের পুরো মাসের ভাড়া আপনাকে নিজের পকেট থেকেই দিতে হবে। তাছাড়া আদানি এই কেন্দ্র চালাতে যে কয়লা ব্যবহার করে, সেটার দামও তারা বাজার দরের চেয়ে অনেক বেশি ধরেছে, আর সেই কয়লার বাড়তি দাম শোধ করা হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষকে। অর্থাৎ আপনি ঘরে ফ্যান চালান আর না চালান, আদানির পকেটে আপনার কষ্টার্জিত টাকা ঠিকই চলে যাচ্ছে। ফলে আমাদের 17 কোটি মানুষের আলো জ্বালানোর একটা বিশাল অঙ্কের সুইচের ক্ষমতা চলে গেল সীমান্তের ওপারে ভারতের ঝাড়খণ্ডে আদানি সাহেবের হাতে। এবার আসি বিদ্যুতের লাইনের সবচেয়ে বড় কারসাজি বা জালিয়াতির গল্প, যার নাম হলো ক্যাপাসিটি চার্জ। সহজ ভাষায় এই জিনিসটা কি, চলুন না বুঝে নেই। মনে করুন আপনি বাজারে গিয়ে একটি ট্যাক্সি পুরো মাসের জন্য ভাড়া করলেন। চুক্তি হলো, ড্রাইভার সারা মাস আপনার বাড়ির সামনে গাড়ি পার্ক করে বসে থাকবে। সে আপনাকে 1 কিলোমিটার পথও নিয়ে যাবে না, কোনো কাজ করবে না, কিন্তু মাস শেষে আপনাকে তার পুরো ভাড়া বা বকশিশ মেটাতে হবে। বিদ্যুতের ক্ষেত্রে আমাদের দেশে ঠিক এই কাণ্ডটাই ঘটেছে। বাংলাদেশের কিছু সুবিধাবাদী ব্যবসায়ী আর প্রভাবশালী মহলকে লাভবান করতে সরকার এমন সব চুক্তি করেছিল, যেখানে বিদ্যুৎ কেন্দ্রগুলো 1 ইউনিট বিদ্যুৎ না বানালেও সরকার তাদের চুক্তি অনুযায়ী কোটি কোটি টাকা দেবে। গত 10 থেকে 15 বছরে এই ক্যাপাসিটি চার্জ বা বসে থাকার ভাড়া বাবদ কত হাজার কোটি টাকা চলে গেছে জানেন? প্রায় 1 লাখ কোটি টাকারও বেশি। চিন্তা করে দেখুন তো, 1 লাখ কোটি টাকা
টাকা দিতে বিদ্যুৎ কেন্দ্র সংস্থার করা যেত, কত নতুন গ্যাসের কূপ খনন করা যেত, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা গিয়ে জমা হলো অল্প কয়েকজন কোটিপতির ব্যাংকে। আর এই পুরো টাকার ধাক্কাটা এসে পড়লো কার উপর জানেন? আপনার আর আমার ঘাড়ে। বারবার বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে সেই টাকা তুলে নেওয়া হলো, অথচ বিনিময়ে আমরা পেলাম কেবল ঘন্টার পর ঘন্টা অন্ধকার আর মোমবাতির আলো। অনেকেই প্রশ্ন করতে পারেন, আমাদের বঙ্গোপসাগর আছে, এত বড় আকাশ আছে, নদী আছে, তবে কেন আমরা এত জ্বালানি আমদানির পেছনে ছুটি? আমাদের দেশে চাইলেই তো বিশাল বিশাল সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ তৈরি করা যেত না? সমুদ্রের তীরের হাওয়াকে কাজে লাগিয়ে বায়ু বিদ্যুৎ তৈরি করা যেত না? বিশ্বের অন্যান্য দেশ থেকে যেখানে দিন দিন পরিবেশ বান্ধব বা সস্তা বিদ্যুতের দিকে ঝুঁকতে হচ্ছে, আমাদের সেখানে হাঁটু পর্যন্ত ডুবে রইলাম চড়া দামের বিদেশি কয়লা আর এলএনজির উপর। কেন? কারণ সোলার বা নিজের গ্যাসের কূপ খুলে সেখান থেকে চটজলদি কমিশনের কোটি কোটি টাকা মারার সুযোগটা কম থাকে। তাই বিদেশি কোম্পানিগুলোর সাথে বড় বড় চুক্তি করলে কেবল শত শত কোটি টাকার পার্সেন্টেজ বা কমিশন পকেটে পুরে নেওয়া যায়। এই লোভের কারণেই পুরো দেশের ভবিষ্যৎকে অন্ধকার করে দেওয়া হয়েছে। আজকে যখন সাগরে ছোটখাটো ঝড় ঝাপটা হয়, এই এলএনজি টার্মিনাল নষ্ট হয়ে যায়, কিংবা আদানির বিল বাকি থাকার কারণে সীমান্ত দিয়ে বিদ্যুৎ আসা কমে যায়, সাথে সাথে ঢাকা শহরের বড় বড় বিল্ডিং থেকে শুরু করে গ্রামের একদম শেষ প্রান্তের ঘরটি একেবারে অন্ধকারে ডুবে যায়। রাতের পর রাত মানুষ গরমে ছটফট করে, শিশুদের পড়াশোনা হয় না, হাসপাতালে মুমূর্ষু রোগীর অক্সিজেন পাওয়া কঠিন হয়ে পড়ে, আর কলকারখানা বন্ধ হয়ে দেশের অর্থনীতি পুরোপুরিভাবেই ধসে পড়ে। 17 কোটি মানুষের এত বড় একটা দেশের পুরো ভবিষ্যৎ আজ ঝুলে আছে সাগরের ঢেউয়ের উপর ভাসতে থাকা দুটো বিদেশি জাহাজের উপর আর সীমান্তের ওপারে এক ব্যবসায়ী মর্জির উপর। এটি কি শুধু অর্থনৈতিক ব্যর্থতা, নাকি একটি দেশকে পরনির্ভরশীল করে রাখার সুদূর প্রসারী রাজনীতি? নিজের ঘরের লাইটের সুইচ যদি অন্যের হাতে থাকে, তবে সেই স্বাধীনতার কোনো মূল্যই থাকে না। দেশের বিদ্যুৎ ব্যবস্থার স্বাধীনতা রক্ষা করতে হলে এই ভুল চুক্তিগুলোর ইতি টানতে হবে, দুর্নীতিবাজদের জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং নিজের দেশের সম্পদ নিয়ে নিজের বিদ্যুৎ বানানোর শক্ত পথে হাঁটতে হবে। আর তা না হলে আজকের এই লোডশেডিং কেবল শুরু, সামনে আমাদের জন্য অপেক্ষা করছে আরো বড় অন্ধকারের দিন। আচ্ছা, আপনার এলাকায় এখন দৈনিক কত ঘন্টা করে কারেন্ট থাকে না? আর বিদ্যুতের এই ভয়ানক লুটপাট নিয়ে